স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য পড়ি? আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে কোনো স্ত্রী চাইবে তার স্বামী আপনার মতো হোক। স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার কথাটি ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি সকাল। এটা কেমন ভালোবাসা? আপনার যখন মন চাইবে সামনে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দেবেন, মন চাইলেই যত্ন নেবেন, আবার মন চাইলে গায়ে হাত তুলবেন। এটা কেমন ভালোবাসা? সুহা নিঃশব্দে কোর্টের ভিতরে চলে যেতে থাকে, আর তামিম তার পিছনে দাঁড়িয়ে থাকে। তার পা দুটো যেন অসাড় হয়ে গেছে। তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সুভার হাত ধরে ফেলে। সকাল শোনো, প্লিজ আমার কথা শোনো। আমি মানছি আমি ভুল করছি, তাই বলে তো তুই এত বড় শাস্তি দিবি? আমার ভুলের কি কোনো ক্ষমা নাই? না, নেই। পৃথিবীর সব থেকে খারাপ লোককেও তো একটাবার সুযোগ দেওয়া হয়। আমাকে কেন দিলি না পরি? সুভা তামিমের হাত এক ঝটকায় সরিয়ে ফেলে। কয়বার সুযোগ চাই আপনার? কতবার? আমিও তো মানুষ। আপনার অতীতের সাথে কি আমি জড়িয়ে? আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন? তুই কি আমাকে ভালোবাসিস না পরি? খুব ভালোবাসি আমি আপনাকে। কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার, তাই চলে যাচ্ছি। তামিম সুভাকে হালকা ধাক্কা দিয়ে ওঠে। দু কদম পিছিয়ে যায় সুভা, খুব কষ্টে নিজের তাল সামলে নেয় সে। আরে যা, তোর মতো মেয়ে সরকারের আগে পেছনে ঘুরে। সুভার চোখের পানি মুখের ভিতরে চলে যেতে থাকে, আর তামিম আবারও তার পিছু নেয়। সুভা, সুভা শোনো, আমার আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব সকাল, প্লিজ যাস না। আর না তামিম। সুভা তামিমের হাত ছাড়িয়ে ভিতরে চলে যায়, আর তামিম ওভাবেই দাঁড়িয়ে থাকে বাইরে। আজকে তাদের ডিভোর্সের লাস্ট দিন, কোর্টে শেষ বৈঠক আজ। তামিম তার আব্বাজানের কাছে চলে যায়। আব্বা, আব্বা প্লিজ ওরে থামান। আব্বা আমি মরে যাব, আব্বা প্লিজ ওরে থামান। তামিম তার আব্বার হাতে পায়ে ধরে প্রচন্ড আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ডিভোর্স পেপারে সাইন করে সুভা বাইরে চলে আসে। তানভীর সরকার তাকায় সেই দিকে। তানভীর সরকারের নীরবতা দেখে তামিমও সেই দিকে তাকায়। সুভা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায়, সাথে তার আয়েশা সরকার। সুভা গাড়িতে চুপচাপ বসে পড়ে, আর আয়েশা সরকার এসে জানিয়ে দেয় ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু তামিমের সাইন বাকি। ডিভোর্স হয়ে গেছে কথাটি শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার সকাল তাকে ছেড়ে দিল। তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর সুভা চলে যায়। এই সুভা, এই তুই কেমনে আমার ছেড়ে চলে গেলি সুভা? তুই কেমনে আমার ছেড়ে চলে গেলি? খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিম, কিন্তু তার চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শোনার জন্য সুভাষ ছিল না। সে অনেকক্ষণ আগেই চলে যায়। তামিম সরকার যাকে 8 থেকে 80 সকলে ভয় পেত, আজকে সেই সকল লোকেই তার এই করুণ পরিণতি দেখে তাচ্ছিল্য করছে। সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না, কিন্তু পিঠ পিছনে ঠিকই কথা বলছে। আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ। চলে গেছে তার শখের নারী। তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয়। সে বারবার চেয়েছিল আবারও শোভার কাছে যাবে, কিন্তু না, তাকে যেতে দেওয়া হয় না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চায় না, তাকে বারবার আর কত জোর করা যায়। ভারাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকতে এসে চোখ দিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। তার মন বারবার বলছে, এই বুঝি শোভা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে। কিন্তু না, শোভা এলো না। তামিম বিছানায় তাকায়, তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। দেখে শোভা বসে আছে। তামিম দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু যখনই শোভাকে ধরতে যায় সে মিলিয়ে যায় অন্ধকারে। অর্থাৎ তামিম কল্পনা করছিল শোভাকে। তামিম উঠে শোভা আর তার ছবির সামনে দাঁড়ায়। তোকে পাওয়া আমার ভাগ্যেই নাই। তামিম খুব জোরেই নিঃশ্বাস নিতে থাকে, মনে হচ্ছে তার দম এই বুঝি বন্ধ হয়ে এলো। তামিম সুভার ছবিতে হাত রাখে আর বলে, খেয়ালি, তুমি কোথায়? পোড়া বাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টান তার কাজ করছে না। তামিম নিজেকে কিছুতেই শান্ত করতে পারে না। এত বড় কষ্ট কিভাবে সইবে সে? জোর করেও সে সুহাকে আটকাতে পারেনি।
এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম। চোখ বন্ধ করে ফেলে। পঞ্চপাণ্ডব এসে তামিমের পাশে বসে পড়ে। চোখ খুলে আকাশের দিকে তাকায় সে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। পানি মুছে মাহিরের থেকে তার গিটারটি নিয়ে নেয়। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে। বক্ষস্থলে কারো হাত অনুভব হতেই চোখ খুলে ফেলে তামিম। নিঃশ্বাসটাও বেশ জোরেই বের হচ্ছে। কপাল কুঁচকে চোখ ঘুরিয়ে চারপাশটা ভালো মতো দেখতে থাকে তামিম। রাত প্রায় শেষের দিকে। তাহলে কি এতক্ষণ সে কল্পনা করছিল? এ কি ভয়ঙ্কর কল্পনা! আর একটু হলেই তো জান বেরিয়ে আসতো। কল্পনাও এত ভয়ঙ্কর হয়? স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকে তামিম। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে। সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তামিমকে, আর অনবরত কেঁদেই চলছে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর বিড়বিড় করে, শয়তান মেয়ে, কল্পনাতে এসেও আমার 12টা বাজাই দিছে। তামিম সুভার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সুভা ছাড়ে না। সে আরো শক্ত করে ধরে। চোয়াল শক্ত করে সুভাকে ডাকে তামিম। সুভা। আমি সকাল, তামিমের সকাল। নিশ্চুপ হয়ে যায় তামিম। বুকের ভেতরে জ্বলন্ত আগুনটা এবার বুঝি নিভল বলে। এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার, কিন্তু এখন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিটা শক্ত। কিন্তু আমি তো ভালোবাসার যোগ্য না। তুই তো ডিভোর্স দিতে চাস আমাকে। দরকার হলে আপনার খাবারে বিষ মিশিয়ে খাওয়াবো, রাতে বালিশ চাপা দিয়ে মারবো, তাও ডিভোর্স দিব না। সুভার কথা শুনে তামিম বোকা বনে যায়। সে কি তাকে ঠান্ডা মাথায় থ্রেট দিল, নাকি ভালোবাসা প্রকাশ করলো? কিছুই বুঝতে পারলো না তামিম। তাহলে বাড়ি ছেড়ে চলে গেছিলে কেন? আমি বললেই যেতে হবে? কোন কথাটা শুনো তুমি আমার? সুভা চুপ হয়ে যায়। তামিমের অভিমানটা ঠিক কোথায় এটা বুঝতে পারে সে। তামিম রাগের মাথায় চলে যেতে বলেছে দেখে কি তাকে চলে যেতে হবে? আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাবো না তামিম। কিন্তু আমি তো মানুষ ভালো না। আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকারকেই চাই। বলদ মহিলা, এসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে। আমি এই তামিম সরকার, সকলের বাপ। আচ্ছা, দিব না। সুভার কান্নার পরিমাণ কমে না। সে কাঁদতে কাঁদতেই তামিমের সাথে কথাগুলো বলতে থাকে। তামিমও একটু ভরসা পায়। তার পরি তাকে ভালোবাসে। তামিম হাত ধরে সুভাকে সামনে আনে। চোখের পানি মুছে দেয়, কপালে আদরে পরশ এঁকে দেয়। সুভাও তামিমকে জড়িয়ে ধরে। শুধু কি জড়িয়ে ধরবা? চুমুকে দিবে? হ্যাঁ। তামিমের ঝাড়ি শুনে সুভা পা উঁচু করে তামিমের বাম গালে চুমু দেয়। তামিম, হুম। আমি খুব ভালোবাসি আপনাকে, কিন্তু এত জোরে থাপ্পড় কেন মারলেন? একটু ধীরেও তো মারা যায়। বউ শাসনে না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আরং ধুলাই দিতে হয়। আবার তেরামি করলে একদম কানের নিচে পড়বে। সুভা তামিমের পায়ে নিজের পা দিয়ে বাড়ি দেয়। কিছু কইলেই মারে। একদম কানের নিচে লাগাবো। শয়তান সরকার। তামিম সুভার মাথা ধরে তার বুকে লাগিয়ে রাখে। কোনো কথা বলে না। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিমকে ধরে। এতদিনেই সুভার কাছে পুরো বিষয়টি কাচের মতো স্বচ্ছ হলো। কেন তামিম এত পোড়া বাড়িতে থাকে? হয়তো প্রথম দিন সুভাকে এখানে ডেকে আনার কারণও এটাই ছিল, তার ভাইকে দেখানো। ভাবি হিসেবে সুভা চলবে কিনা। তামিম, জি পড়ি। আপনি কেঁদেছেন? না। মিথ্যে বলছেন, আপনার চোখ রসগোল্লার মতো লাল। ছেলে মানুষ কাঁদে না সকাল। কিন্তু তামিম সরকার যে কাঁদলো। সুভার কথায় তামিম হেসে ওঠে। মেয়েটা আসলে ঘাড় তারা ঠিক তার মতোই। বুড়ো বয়সে যে কত কাঁদতে হবে তোর জন্য আল্লাহ মাবুদ জানে। সুভা তামিমের বুকে মুখ লুকায়। আসলেই তো সে তামিম সরকারকে কাঁদিয়েই চলেছে। সুভা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর তামিমকে কষ্ট দেবে না, আগলে রাখবে তার শয়তান সরকারকে। একটা বউয়ের জন্য শালা এত কষ্ট করতে হয় জীবনে? জিন্দেগিতে আমি বিয়াই করুম না বাল। বোমা সাকিবের কথা শুনে চার পাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা করে। কি সুন্দর মাইয়া রে সাকিব। কই কই? শালা জাউরার ঘরে জাউরা। হেতে নাকি কোনো দিন বিয়াই করবো না, আবার মাইয়ার কথা শুনলেই কুত্তা পাগল হয়ে যায়। ভালো হয়ে যায় মাহির, কথায় কথায় আমার ইজ্জতে হাত দিবি না। তোর আবার ইজ্জত আছে? সাকিব আর মাহির একজন আরেকজনের দিকে এমন ভাবে তাকায়, আজকে একজন আরেকজনের মাথা ফাটিয়েই ছাড়বে।
শালার ভাইরা, ফাটাফাটি বন্ধ কর। ভাই শুনলে পাছার ছাল তুলবো। কালা মানিকের কথায় সাকিব আর মাহির চুপ হয়ে যায়, কিন্তু ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নেবে। সুভা, জি? চলো জঙ্গলে যাই। কেন? মঙ্গল করতে। কি? আমার আর তর্স হইতেছে না, আয় জলদি। আরে ভাই, হাত ছাড়েন। আরে চুপ কর বেটা, জলদি আয়। তামিম সুভা একজন আরেকজনের হাত ধরে টানতে থাকে, ঠিক বাঁশ ঝাড়ের মতো। আর অন্যদিকে সাকিবের চোখে আবারও তাদের এই টানাটানির দৃশ্য পড়ে যায়। দেখছস নি, ভাই ভাবিরে ধইরা রঙ্গমঞ্চ খানায় লইয়া যাইতাছে। শিওর 2 টুকরা করবো ভাবিরে। ঠিক কইছো সাকিব, চল জলদি। মানিক আর সাকিব জলদি সামনের দিকে পা বাড়ায়, কিন্তু তার আগে মাহির আর রফিক তাদের ধরে ফেলে। আর টাকলা মুফিস দুজনের মাথায় ঝাঁটি মারে। মারস কেলা শালার ভাই। পাঁচধারের কথা ভুলা গেছোস? না, তো চুপচাপ থাক। সাকিব আর মানিক মফিসের কথার অর্থ বুঝতে পারে। গতবার সাকিবের জন্য তামিমের 19 থেকে 20 হতে হতে হয়নি। এবার যদি সেম মিস্টেক করে তাহলে আর ছাড়বে না তাদের। তাই তারা চুপচাপ দাঁড়িয়ে উঁকি মারতে থাকে। বাড়ি চলুন তামিম। আমার না এত ধৈর্য নাই। এখন কি ইতিহাসে নাম লেখাতে চাচ্ছেন? কিসের ইতিহাস? জঙ্গলের ভেতরে কন্ট্রোললেস হয়ে বাসর সারলো তামিম সরকার। শালার জিন্দেগি। খুব জোরে জোরে হাসতে থাকে সুভা, আর তামিম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে। এই একটা মেয়ে তার গোটা দুনিয়া জুড়ে, যার জন্য সে সব করতে পারে। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের কাছে দাঁড় করায়, গালে হাত রাখে সুভার। আমার শুধু তোমাকে চাই সকাল। তোমার নিঃশ্বাস, তোমার ধ্যান, তোমার কথা, তোমার চাহনি, তোমার সব কিছু চাই আমার। কথায় আছে, সময় এবং স্রোত কারোর জন্যই থেমে থাকে না, সময় তার গতিতে চলতেই থাকে। আজ অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, তামিমের 6 শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধুমাত্র একটি ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিক দিতে পারেনি। সুভা মোটামুটি সকল বিষয় রপ্ত করতে পারলো, তামিমের পঞ্চু পাণ্ডবের মাথার উপর দিয়ে গেছে সব। সকালে উঠে সুন্দর মতো রেডি হতে থাকে সুভা। টেনশনে তার খাওয়া দাওয়া বন্ধ। তামিমও তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে, তাকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। সুভা বারবার উল্টোপাল্টা চিন্তা আসতেই থাকে। এত টেনশন কেন করছো সকাল? কাল ভালো মতো প্রিপারেশন নাওনি? সুভা ভ্রুকুচকে তামিমের দিকে তাকায়। আপনি নিতে দিয়েছেন? চুপসে যায় তামিম, আর মনে পড়ে রাতের কথা। গতকাল রাতের বেলা, রাত তখন প্রায় 11:35। সুভা চুপচাপ স্টাডি টেবিলে বসে থাকে, খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে সুভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকায় সুভা। তামিমকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে উঠে সে, বুকে হালকা থুতু দেয়। আপনি কখন এসেছেন? এই তো 23 মিনিট আগে। ও সরি, আমি ধ্যান দেইনি। তোমার ধ্যান তো এখন আমার সতীনের উপরে। সুভা বোকার মতো তাকায় তামিমের দিকে। তামিমের সতীন কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম সুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোমার ধ্যান সব তার দিকে। তামিমের এমন ছেলে মানুষের কথায় হেসে ওঠে সুভা। লোকটা দুনিয়ার সামনে সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। কাল তো পরীক্ষা তামিম, পড়তে হবে না? ওই যে অনেক পড়ছো, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম সুভার বই বন্ধ করে ফেলে, আর তাকে ধরে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে। তামিম, নো মোর ওয়ার্ডস। কাল পরীক্ষা আর আজকে 19-20। তামিম জড়িয়ে ধরে সুভাকে। দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে গেলেও সে 19-20 করতে ভোলে না। অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট না হলে সবার আগে সে নিজেই সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগাবে সুভার পেছনে। তামিম সুভার ওড়না মাটিতে ফেলে দেয়, আর মুখ ডুবায় সুভার উন্মুক্ত গলাতে। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিমের প্রতিটি স্পর্শে শিহরণ জাগতে থাকে সুভার মাঝে। তামিমের বেসামাল হাতে স্পর্শে নাজেহাল হতে থাকে সুভার অবস্থা। সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। রাত প্রায় মধ্যভাগ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
একজন আরেকজনকে আলিঙ্গন করে শুয়ে থাকে তামিম আর সুভা। যেহেতু তামিম সুভাকে আজকে পড়তেই দেয়নি, সে তো রেজাল্ট খারাপ হলেও তামিম নিশ্চয়ই তাকে কিছু বলবে না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকে সুভা। তবে রেজাল্ট খারাপ হলে একদম কানের নিচে পড়বে। হুড়মুড়িয়ে উঠে বসে সুভা। মানে কি, কাল পরীক্ষার আজকে আপনি পড়তে দিলেন না, এখন আবার? তামিম সুভার বাহু টান দিয়ে নিজের উপর ফেলে। সারা বছর কি করছো? একদিন আগে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা প্রবেশ করবে তোমার মাঝে? তামিমের কথা শুনে বোকা বনে যায় সুভা। তামিম নিজের কার্যসিদ্ধিও করলো, আবার সুভাকে ছেটও দিল। মির্জাফর তো মরে গেছে, কিন্তু আপনাকে সাথে নিতে ভুলে গেছে। তামিম সুভার গাল ধরে টিপ দেয়। আমি শুধু রেজাল্ট দেখবো। সুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। একে তো সারা বছর সে তাকে পড়তে দেয়নি, এখন আবারও রেজাল্ট খারাপ ও পিটাবে। তামিম যে গার্জিয়ান হিসেবে এত করে সেটা কল্পনাও করতে পারেনি সুভা। ঘুমাও, সকালে পরীক্ষা আছে। তামিম সুভার মাথা চেপে ধরে শুয়ে পড়ে, কিন্তু সুভার চোখের ঘুম গায়েব হয়ে যায়। এমনিতেও রাত প্রায় শেষের দিকে। সারা রাত তামিম তাকে ডিস্টার্ব করে, আর মাঝরাতে থ্রেড দিয়ে ঘুমাতেও বলে। এক মহা মুশকিলে পড়ে গেছে সুভা বর্তমান। সুভাকে রাতে প্রস্তুতি নিতে দেয়নি তামিম, কিন্তু সকালে উঠে এমন ভাব করছে যেন সুভা নিজ থেকে পড়েনি, সব দোষ তার। জলদি রেডি হও। তামিম সুভাকে তাড়া দিয়ে নিচে পড়ে, আর সুভা সুন্দর মতো রেডি হয়ে কাগজপত্র সব চেক করে নামতে থাকে। আয়েশা সরকার পঞ্চপাণ্ডবকে নিয়ে নিচে বসে থাকে। সুভা আসতেই তাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলে। ভয়ের কিছু নেই, যা পারবি তাই দিবি, কোনো টেনশন নাই। আচ্ছা মা। আয়েশা সরকার এবং সুভার কথার মাঝে তামিম এসে দাঁড়ায় সুভার সামনে। আমি শুধু রেজাল্ট দেখবো, খারাপ হলেই কানের নিচে পড়বে একদম। মা, শয়তান সরকার কাল থেকে আমার পিছনে লেগেছে। আয়েশা সরকার অগ্নি দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমার মেয়েকে ভয় কম দেখা তামিম, একদম উগান্ডা পাঠিয়ে দিব। তামিম কিছু না বলে নিজের চশমা পরে বাইরে যেতে থাকে, তারপর আবারও পিছনে ফিরে বলে, আমি শুধু রেজাল্ট দেখবো। রাগে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে সুভা। সবার থেকে দোয়া নিয়ে তামিমের ছয় শয়তান বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে। তামিম নিজের বড় গাড়িতে করে তাদের নিয়ে যেতে থাকে। ছয়জনই গভীর চিন্তাতে থাকে। তামিম আগেই বলেছে সে শুধু রেজাল্ট দেখবে, মার যে একটাও মাটিতে পড়বে না এটা তারাও বুঝতে পারে। টেনশনে পটকি দিয়ে দম বের হইতেছে, আর এইদিকে শালা খাইসা যাইতেছে। মানিকের কথা শুনে সকলে তার দিকে তাকায়। আজকে তো তাদের মহা বিপদ, তাহলে হাসলোটাকে? কিরে সাকিব, তুই হাসতেছিস কেলা? সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাকিব। তার মতো ফাঁকিবাজ ছাত্র টেনশন না করে হাসতে হাসতে পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা তো ইতিহাস করতে যাইতেছি বেড়া, এর লাগেই হাসতেছি। বুঝবার পারি নাই। ইতিহাসে প্রথমবার মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাইতেছে। সাকিবের সাথে সকলের টনক নড়ে। তাই তো, তারা তো ইতিহাস করতে যাচ্ছে, মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। সাকিবের কথায় সকলের টনক নড়ে। আসলেই তো, তারা তো ইতিহাস তৈরি করতে যাচ্ছে, মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাঁড় করায়। ছয় শয়তান নিজেদের মধ্যে চোখাচোখি করলেও কারণ বুঝতে পারে না কেন। কিছুক্ষণ আগে নিজেই তারা দিল, আর এখন নিজে গাড়ি দাঁড় করালো, কারণটা কি? তামিম গাড়ি থেকে নেমে বাকিদেরও ইশারা করে নামতে। ছয় শয়তান খুশি হয়ে যায়, তার মানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। এছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এই অসময়ে গাড়ি দাঁড় করানো। ছয় শয়তান অতি আবেগে আপ্লুত হয়ে যায়। দেখছস, কইছিলাম না ভাই আমাগো আব্বা লাগে। এই জীবনেও আমাগো ক্ষতি করব না, এখনই প্রশ্ন দিব আমাগো। হ সাকিব, ঠিক কইছস। আরে কত বদনাম করলাম খাইয়ের নামে। আমার স্বামীটা কত কিউট, শুধু শুধু আপনাদের সাথে আমি ওর বদনাম করেছিলাম, কত খারাপ লাগছে এখন। সাকিব, মানিক আর সুভা প্রচন্ড আফসোস করতে থাকে। কেন তারা তামিমের নামে এত বদনাম করলো? বাকি তিনজন তখনও চুপ ছিল। তামিম প্রশ্ন পেপার ফার্স্ট করবে এটা মাহি, মফিজ আর রফিক মানতেই চায়নি।
তারপর বাকি তিনজনের কথা শুনে তারা মোটামুটি সেন্টি খায়। ছয় শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে। গাড়ি থেকে নামতে সকলের মুখের বাত্তি ফিউজ হয়ে যায়। শুকনো ঢোক গেলে তারা একজন আর একজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই বেইমানিটা করলো কে? তামিমের তো কিছু জানার কথা নয়। প্ল্যান তো একদম সূক্ষ্ম ছিল, ঘুণাক্ষরেও কারো জানার কথা নয়। তাহলে তামিমের বডিগার্ডরা সাবান আর পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। ছয় শয়তান একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজের হাত লুকাতে ব্যস্ত হয়ে যায়। এই এক সিরিয়ালে দাঁড়া। খুব শক্তভাবে বলে ওঠে তামিম। তামিমের কথা মতো সকলে এক সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে। হাত বের কর। তামিম হাত বের করার কথা বলতেই সকলে পেছনে হাত পোকায়, আর তামিমও চটে যায়। তামিমের রাগী ভাবমূর্তি চোখে পড়তে সকলে এক এক করে হাত বের করে, আর সামনে সাবান এবং পানি নিয়ে দাঁড়িয়ে থাকা তামিমের লোকেরা এসে সকলে হাত ঘষা শুরু করে। পঞ্চপাণ্ডবের হাত গাডরা এবং সুভার হাত তামিম নিজে। ভয়ে মাথা নিচু করে রাখে সুভা। তামিম যে কানের নিচে লাগায়নি এটাই অনেক। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তামিম সুন্দর মতো সুভার হাত ঘষতে থাকে। বাকিরাও একদম বোম ভোলা হয়ে যায়। ছয়জন মিলে যে তাদের হাতে কবিদের জন্ম তারিখ প্লাস সকল ইনফরমেশন লিখে রেখেছে সেটা তো তামিমের জানার কথা নয়। তারা এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যে কাকপক্ষীরও জানার কথা নয়। কিন্তু তামিম কিভাবে জানলো? মাই ডিয়ার জাউরা পোলা পাইন্স, তোমরা যে স্কুলে সব ছলচাতুরি শিখছো আমি সেই স্কুলের হেডমাস্টার। ছয় শয়তানের মুখ একদম শুকিয়ে যায়। তারা যে ধরা পড়বে এটা কল্পনাও করতে পারেনি, কিন্তু সকলে এটা ভুলে গেছিল যে সুভার ফেসবুক পাসওয়ার্ড তামিম জানে। তাই তারা নিজেদের পার্সোনাল গ্রুপে কত কত চিটিং করার প্ল্যান বানিয়েছে সবটাই তামিমের জানা। হাত ধুয়ে সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে সকলের হাত মুছে দেওয়া হয়। তারপর আবারও গাড়িতে উঠে তাদের কেন্দ্র অবধি নিয়ে যাওয়া হয়। কেন্দ্রে মোটামুটি ভিড় ছিল। তামিম আর বাইরে বের হয়নি গাড়ি থেকে। ছয়জনকে কড়া হুঁশিয়ারি দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। আর এটাও বলা হয়, সরকারের ছেলে বলে যদি কোনো অ্যাডভান্টেজ নেওয়ার অপচেষ্টা চালানো হয় তাহলে তাদের হাড্ডি আর মাংস আলাদা করা হবে। ছয় শয়তান মাথা নেড়ে তামিমের কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চুপচাপ পরীক্ষা দিতে চলে আসে। সময় 10টা 20 মিনিট। ওহিমার সিট পূরণ করে সকলে প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে। সুভার সিট পড়েছে 2 বেঞ্চ সামনে। পিছনে কালামানিক, তার পিছনে সাকিব, তার পিছনে মাহি, পাশের লাইনে রফিক এবং মফিজ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের সাথে পরীক্ষা দিতে হবে এটা ভেবেই লজ্জায় মাথা কাটা যাচ্ছিল পঞ্চপাণ্ডবের। কিন্তু কি করার, 10:30 বাজতেই পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। সকলের সেট আলাদা। প্রশ্ন হাতে নিয়ে সাকিব মানিকের দিকে তাকায়। চিং চিং ফাং। পুরাই। প্রশ্ন দেখার সাথে সাথে সকলে প্রচন্ড ক্ষেপে যায়। সাকিব উঠে দাঁড়ায় শিক্ষককে মারবে বলে, সাথে সাথে মাহির তাকে আটকে দাঁড়ায়। সাইরা দে ভাই, আমারে স্যার আজকে ওরে বোম দিয়া উড়ামু। সাকিবের উত্তেজনা দেখে গার্ডে থাকা 3জন শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে এগুলোকে কি বলবে? তাদের বদলি করতে 2 সেকেন্ডেরও সময় লাগবে না। জানের ভয় তো সবার থাকে, প্রধানমন্ত্রীর সাথে কে পাঙ্গা নেবে? হ্যার কি দোষ বেড়া? হ্যারে মারতে যাস খেলা? কি প্রশ্ন দিছে বাল, কিছুই তো পারি না। এতে হেই কি করব? বউ চুপচাপ। সাকিবকে কোনো রকম শান্ত করে শিক্ষককে সরি বলে সকলে লেখা শুরু করে। কিন্তু কি লিখবে তারা, যেখানে কিছুই জানে না? সুভা লিখে হালকা বাঁকা হয়ে বসে, আর তারটা ফুল কপি করে মানিক, মানিকেরটা ফুল কপি করে সাকিব এবং মাহি। সবশেষে মাহির আর সাইডে রাখে, যেটা দেখে রফিক কপি করে, আর রফিকেরটা মফিজ। কিন্তু এই কপির চক্করে সকলের একটা ভুল খুব ভালো মতো হয়। সুভা ক নং প্রশ্নের উত্তরে যেখানে গাজীল নজরুল ইসলাম লেখার কথা তারা ফাজিল নজরুল ইসলাম লিখে দিয়ে আসে। মানিকের এই একটা ভুল সকলে একসাথে করে বসে। সময় তখন 3:30। সরকার বাড়ির গার্ডেনে কান ধরে দাঁড়িয়ে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা, যেটার খবর তামিমও পায়। তাই শাস্তির স্বরূপ তাদের কান ধরে দাঁড় করানো হয় রুমতে। বল, আমি শপথ করিতেছি যে। ছয় শয়তান একসাথে বলে ওঠে। আমি শপথ করিতেছি যে জীবনেও আর চিটিং করব না। চিটিং করব না।
করলে আমরা গরু। ছয়জন কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। জলদি বল। তাহলে আমরা গরু। কলেজের ভিতরের বড় বটগাছটার নিচে মাথা ধরে চুপচাপ বসে থাকে সুভা। কপালটা বেশ কেটে গেছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। টিচার্স রুম থেকে ব্যান্ডেজ করে দিলেও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। মূলত ভয়ে যায়নি সে, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। তার পাশে কলি কাকলিও বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। আর পঞ্চপাণ্ডব রাগে ফুলছে। তারা কখনোই ভাবেনি তাদের চোখের আড়ালে এত কিছু হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আগের কথা, দেখতে দেখতে প্রায় সবগুলো পরীক্ষাই বেশ ভালোভাবে শেষ করে তামিমের ছয় শয়তান। প্রশ্ন দেখে মাঝে মাঝে সাকিব নিজের রাগ কন্ট্রোল করতে না পারলেও তামিমের ভয়ে কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে ফেলে। আজ তাদের পরীক্ষার শেষ দিন। 6 ঘন্টা আগেই ঠিক করে পরীক্ষা শেষ হলে একসাথে চিল করবে, না হলে তামিম আবার তাদের ভার্সিটির জন্য ক্লাস নেওয়া শুরু করবে। এই 2 মাসে তামিম তাদের জীবনের সমস্ত সুখ শান্তি শেষ করে দিয়েছে। ভাবিমা, ওইদিকে চান কালা। কলি কাকলি আমায় একটু ডেকেছে। আপনারা বসুন, আমি আসছি। আমি লগে যাই। সুভা বড় বড় চোখ করে তাকায়। লেডিস ওয়াশরুমে তাদের কি কাজ? এই কালামানি কোনো দিনও ভালো হবে না। মেয়ে মানুষের গন্ধ পেলেই তার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। পঞ্চপাণ্ডব ক্লাসরুমেই বসে থাকে আর সুভা চলে যায় লেডিস ওয়াশরুমের দিকে। আমরা কিন্তু ইতিহাস করছি ভাই। কোন ইতিহাসের কথা কস সাকিব? বুইরা বয়সে এইচএসসি দিছি, তাও পিচ্ছি সেরি গো লগে। সাকিবের কথা শুনে 4 পাণ্ডব হেসে ওঠে। তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা পরীক্ষা দিয়েছে, তাও আবার সব। সকাল সকাল সেরিগো মুখ দেখতে ভালোই লাগতো। তোরে কেউ চয়েস করলো না মানিক্কা। ওলে আমার লাইলক, তোরেও কেউ পাত্তা দেয় নাই, বোমার বাচ্চা। তাদের কথার মাঝে হুট করে দরজা জোরে লাগানোর শব্দ হয়। মাহির দরজার কাছে গিয়ে চেক করলে বুঝতে পারে কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। জানালা দিয়ে দেখে কেউ দৌড়ে যাচ্ছে। তারা ডাকাডাকি শুরু করে দেয়। আব্বে হালা, দরজা বন্ধ করলি কোন হালায়? খুল কইতাছি। সাকিব দরজায় 3-4টা লাথি মারে আর বাকিরা জোরে জোরে চিৎকার করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সচরাচর এমন তো হওয়ার কথা নয়। ডাকলে তো পিয়নদের আসার কথা তাড়াতাড়ি, কিন্তু এখনো আসলো না। সাকিব আরো কয়টা লাথি মারে। কিছুক্ষণের মধ্যে পিয়ন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে তারা পিয়নের ওপরে চড়াও হতেই জানতে পারে নিচে গন্ডগোল হয়েছে। এমপির বউয়ের মাথা ফেটে গেছে। একদল ছেলে রং মেখে এসে ছাত্রছাত্রীদের সাথে মিশে যায় আর সেখানেই তাকে বাজে ভাবে ছোঁয়া হয়। পড়ে গিয়ে মাথাও ফেটে যায় তার। কলেজে এমপির বউ একজনই, সেটা সুভা সরকার। কিন্তু সে তো ওয়াশরুমে গিয়েছিল, তাহলে নিচে কিভাবে গেল? পঞ্চপাণ্ডব জোরে দৌড় লাগায় টিচার্স রুমের দিকে, যেখানে সুভার মাথায় ব্যান্ডেজ করা হচ্ছিল। পাশে কলি কাকুলি ভয় কাঁপতে থাকে। তামিম সরকার যদি একবার জানে সুভার মাথা ফেটে গেছে, তাহলে আর কারো রক্ষা নেই। তার উপরে যদি একটা জানে তাকে কেউ নোংরা ভাবে ছোঁয়ারও চেষ্টা চালিয়েছে, তাহলে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পঞ্চপাণ্ডব এসে সোজা টিচার্স রুমে হামলা দেয়। সুভা মাথা নিচু করে বসে থাকে। তাদের রাগের পারদ ফেটে পড়ছিল। আশিনগরে এত সুনামযুক্ত কলেজে বহিরাগত প্রবেশ করে কিভাবে? তাও এমন একটা কাণ্ড ঘটায়। এটা কি নিতান্ত একটা সাধারণ ঘটনা? কিন্তু টিচার্সদের কিছু বলে লাভ নেই। আগে জানতে হবে কি হয়েছিল। পঞ্চপাণ্ডব লেগে পড়ে তাদের কাজে। কেউ ফুটেজ কালেক্ট করে, কেউ জিজ্ঞেসবাদ শুরু করে, কেউ তানভীর সরকারকে জানায়, আর বাকিরা ভয়ে ভয়ে শামসুকে জানায়। সে যেন তামিমকে পুরো বিষয়টি জানায়। বর্তমানে ভাবিমা এমনি কাইন্দেন না, ভাই আইলো বলে। তামিমের কথা শুনে গলা শুকিয়ে যায় সুভার। আজকে যে আরো একবার আশিনগরে রক্তের বন্যা বইবে সেটার আন্দাজ সে ভালো মতোই পেয়েছে। তাদের কথোপকথনের মাঝেই বেশ কয়েকটা গাড়ি তাদের উদ্দেশ্য করে আসতে থাকে। কোবরারা চিহ্ন করা গাড়িটি দেখেই সকলে বুঝে যায় তামিম সরকার আসছে। খুব জোরে ব্রেক কষায় গাড়িটি সুভার একদম সামনে। সজোরে গাড়ি খুলে বেরিয়ে আসে তামিম, চোখ রক্তিম বর্ণ ধারণ করা। তামিম এসেই সুভার সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে এক টান দিয়ে সামনে হাঁটতে থাকে। সুভাকে গাড়িতে বসিয়ে খুব জোরে ড্রাইভ করতে থাকে তামিম। পঞ্চপাণ্ডব যে যার মতো গাড়িতে বসে এবং তামিমের গাড়ি অনুসরণ করতে থাকে। তামিম কোনো কথা না বলে সোজা পোড়া বাড়ির দিকে গাড়ি নিয়ে যায়।
গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে কেউ সামনে পড়লে আজকে তার ইন্না লিল্লাহ হয়ে যেত। জঙ্গলের ভিতরে গাড়ি সোজা রঙ্গমঞ্চখানার সামনে দাঁড়ায়। তামিম নেমে সুভার হাত ধরে তাকেও নামায়, রীতিমতো টেনেই নামায়। সুভা তখনও কিছু বলে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।